ডায়াবেটিসে আক্রান্ত রোগী চাইলে কিভাবে মেডিসিন গ্রহণ না করেও তার লাইফস্টাইলটা চেঞ্জ করে কিভাবে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারে? তো আমরা 3D দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। ডায়েট, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে ড্রাগ। সুপ্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসের স্বাস্থ্য বিষয়ক আয়োজন জনপদের স্বাস্থ্যসেবা। এই এপিসোডে আমরা বাঁশখালী চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজটি করে আসছি। আজকে আমাদের অতিথি ডাক্তার এম এ তাহের। তিনি বাঁশখালী উপজেলার কাথরুইয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের সন্তান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রিধারী এই তরুণ চিকিৎসক বর্তমানে এফসিপিএস শিশু রোগের উপর পার্ট 1 শেষ করে পার্ট 2 অধ্যয়নরত আছেন। তিনি বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের নবজাতক সন্তান, শিশু কিশোর ও মেডিসিন রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান করছেন। আজকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোকে আমরা তার মুখোমুখি হতে যাচ্ছি। ডক্টর এম এ তাহের, বাঁশখালী এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং ডাক্তার হয়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, আমি ডক্টর এম এ তাহের। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করি 2023 সালে। 2026 জানুয়ারিতে আমি পেডিয়াট্রিক্সের উপর এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করি। এখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পার্ট 2 ট্রেনি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করার অপেক্ষায় আছি। আমার বাড়ি কাতের ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা গ্রামে। ডাক্তার হয়ে ওঠার গল্পটা একটু ভিন্ন। সম্ভবত আমি যখন ক্লাস 7-এই ছিলাম, তখন আমার মাকে নিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। তখন ছোট ছিলাম। ওই সময় দেখতাম যে ডাক্তাররা আমার আম্মুকে চিকিৎসা করতেছে। তখন আমার আম্মু আমাকে একটা কথা বলছিল যে যদি আমার একটা ছেলে থাকতো এখানে। তখন আমি ওই দিন চিন্তা করছিলাম, আল্লাহ যদি আমাকে একজন ডাক্তার বানায়। এখন লাকিলি আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, আমার প্রথমবারে চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে আসে। মেরিট লিস্টে তাকাতে এখানে চলে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজে, ফার্স্ট টাইমে চলে আসে। তখন আমার আম্মুকে গিয়ে এই কথাটা বলতেছিলাম যে আপনি যখন বলছিলেন যে আমার একটা ছেলে যদি এখানে ডাক্তার থাকতো তাহলে কেমন হতো। দেখেন মা, আমি ওই মেডিকেলে একজন ডাক্তার হয়ে আসছি। এটাই আমার গল্প আর কি। গ্রাম অঞ্চলে বর্তমানে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এটার পেছনের কারণ কি? এটার পিছনে প্রধান কারণ হচ্ছে জেনেটিক্যাল বা ফ্যামিলিয়াল, যেটাই বলি। অপর্যাপ্ত ঘুম, তারপরে স্ট্রেস, এরপরে হচ্ছে আপনার পরিমিত যে এক্সারসাইজগুলো আছে ওগুলা কমে যাওয়া, ঠিক আছে। এগুলাই মোটামুটি মাইনর কারণগুলোর মধ্যে এগুলাই আছে আর কি। একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী চাইলে কিভাবে মেডিসিন গ্রহণ না করেও তার লাইফস্টাইলটা চেঞ্জ করে কিভাবে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারে? আচ্ছা, ডায়াবেটিসের হচ্ছে আমরা ফার্স্টেই বলি যে ডায়েট, অর্থাৎ আমরা 3D দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। ডায়েট, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে ড্রাগ, অর্থাৎ ওষুধ হচ্ছে সবার শেষ ধাপ। কেমন? তো প্রথম দিকেই যদি বলি যে ডায়েট, আমরা যদি খাদ্যে যদি কন্ট্রোল আনতে পারি, যে খাবারে বিশেষ করে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, এগুলা যদি আমরা অতিরিক্ত খাই, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে ডায়াবেটিসটা কন্ট্রোলের বাইরে যাবে, ঠিক আছে। ওগুলা যদি আমরা কন্ট্রোল করতে পারি, বিশেষ করে ডায়েট কন্ট্রোল করলে দেখা গেছে ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন, যে সব কিছুতে একটা নিয়ম মানতে হবে। আমাদের নিয়মটা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করতে হবে। যেমন আপনার ইচ্ছা হচ্ছে আপনি অনেকগুলা খাবার একসাথে খাবেন, এটা সুযোগ নেই। আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনার এক্সারসাইজ করতে হবে। সব কিছু নিয়মের মধ্যে চললে দেখা গেছে ডায়াবেটিস ওষুধ ছাড়াও কি থাকে, কন্ট্রোলে থাকে। তবে হ্যাঁ, যখন ডায়াবেটিসটা এইগুলা করার পরও আপনার নিয়ন্ত্রণে থাকবে না, তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে মেডিসিন নিতে হবে। নারীর স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে কোন অবহেলাটা সবচেয়ে বেশি বলে আপনার মনে হয়? নারী স্বাস্থ্য নিয়ে যেটা বলবো, ওদের যে সমস্যাগুলো আছে সেগুলা আসলে দেখা গেছে প্রপারলি প্রকাশ করতে পারতেছে না। দেখা গেছে একটা রোগে ওরা ভুগতেছে, সেটা ডাক্তারের কাছে আসতে অনেক দেরি হয়, বা এখানে অনেকগুলা বাধাই আছে। বিশেষ করে আমি বলবো যে মা বাবা এবং ভাইদের ক্ষেত্রে এই জায়গায় রোল অনেক বেশি, তাদের সচেতন হতে হবে। কিংবা হাজব্যান্ডের ক্ষেত্রেও একটু দায়িত্ব আছে। ওনারা যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হয়, তাহলে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি সম্ভব। আর নারীদের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, এতটুকুই বলবো।
আর নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাটা কতটা গুরুত্বপূর্ণ? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি, বিশেষ করে প্রেগন্যান্সির সময়, যেটা সবচেয়ে বেশি অবহেলা হয় গ্রামের আমাদের মা বোনদের ক্ষেত্রে। আমরা চট্টগ্রাম মেডিকেলে দেখছি যে একটা প্রেগন্যান্সির অনেক বেশি কমপ্লিকেশন নিয়ে তারপর ওখানে যাচ্ছে। এমনও অবস্থা আছে যে প্রেগন্যান্সিতে এটা বাঁশখালীতে সম্ভবই না, তারপর ওরা বাসায় রেখে দিচ্ছে একবারে যখন শেষ দিকে, মানে বলা যায় যে মানুষ কি বলবো মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তখন দেখা গেছে নিচ্ছে ওখানে। এটা অবহেলা। এগুলার ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমাদের এই বিশেষ করে প্রেগনেন্সির ব্যাপারটাতে যখনই কোনো সমস্যা ফেস করবে, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে কিংবা নারী চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে। তাহলে এগুলা সম্ভব যে হ্যাজার্ডগুলা আমরা রিমুভ করতে পারবো আর কি। বর্তমানে আপনি শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। শিশু স্বাস্থ্যের উপর আপনি FCPS পার্ট 1 শেষ করে পার্ট 2 অধ্যয়নরত আছেন। বাঁশখালীতে যেহেতু আপনি চিকিৎসা সেবা প্রদান করছেন, এখানে শিশু রোগের বিষয়ে অভিভাবকগণ আসলে কতটা অসচেতন এবং এই অসচেতনতা দূরীকরণে কী ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার? শিশু রোগীদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি অবহেলা হয় নিউমোনিয়ার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে। এই দুইটা রোগে একটু বেশি অবহেলা হয়। বিশেষ করে আপনার ডায়রিয়াতে দেখা গেছে ওরসালাইন যেটা আমরা বলি, এটা ঠিকমতো না খাওয়ানোর কারণে দেখা গেছে অনেক দুর্ঘটনা ঘটে। শিশুদের ক্ষেত্রে এটা বেশি হয়। আরেকটা হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিলে দেখা যায় যে এই হ্যাজার্ডগুলো থেকে আমরা, এই ধরনের বিপদগুলো থেকে আমরা মোটামুটি নিজেদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারবো। এই দুটা বিষয়ে খুব বেশি সচেতনতা জরুরি। আর হচ্ছে নিয়মিত টিকাদান, যেটা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের আন্ডারে। গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে কী ধরনের ভুলগুলো করে থাকে এবং যেগুলোর কারণে পরবর্তীতে দেখা যায় ওই সেম চিকিৎসার পেছনে অনেক টাকা তাদের ব্যয় করতে হয়? আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই এই ব্যাপারে। আচ্ছা, আমার অভিজ্ঞতার কথা যদি বলি, প্রথম ভুলটা হচ্ছে যথাসময়ে চিকিৎসকের কাছে না যাওয়া। যে একটা রোগ হলো, সেটা নিয়ে আসলে যথাসময়ে যখন চিকিৎসকের কাছে না যায় তখন দেখা গেছে এই রোগটা অনেক বেশি হয়ে যায়, যেটা আমরা বলি সময়ের 1 পর অসময়ের 10 পর। যে প্রথম ভুল হচ্ছে এটাই, যে যথাসময়ে না যাওয়া। আর দ্বিতীয় ভুল যেটা হচ্ছে নিজেরা ফার্মেসি থেকে নিজেদের মতো করে ওষুধ কিনে খাওয়ানো। দেখা গেছে একটা রোগ হলো, ওষুধ খাওয়াচ্ছে আরেক রোগের, এটা বেশি করে থাকে। যথাযথ ডোজ মেনটেন করা হয় না। সব কিছু মিলে এই দুইটা ভুলই বেশি হয়। আরেকটা ভুল যেটা, সেটা হচ্ছে যে প্রপার রেফারেল সিস্টেম, যেটা আমরা বলবো একটা জায়গা থেকে আরেকটা হায়ার সেন্টারে রুগী পাঠানোর ক্ষেত্রে যে প্রপার রেফারেল সিস্টেমটা আমাদের গ্রামে এখনও, এটা গ্রামে না, এটা পুরো বাংলাদেশে কি এখনও যথাযথভাবে এটা এস্টাবলিশ হয় নাই। এটা না হওয়াতে দেখা গেছে যে যেখানে যে রুগীটা চিকিৎসা হবে সেই জায়গাটাতে দেরিতে যাওয়া, বা এটা বলা যায় যে না জানার কারণে এটা হচ্ছে। এটার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে আর কি। এই সিস্টেমটা, রেফারেল সিস্টেমটা চালু না হওয়ার কারণে এই রুগীরা কি হচ্ছে, যথাযথ জায়গায় দেরিতে পৌঁছাচ্ছে, বা যারা ট্রাই করতেছে বা চিকিৎসা নেওয়ার চেষ্টা করতেছে তারাও দেখা গেছে কি যথাযথ জায়গায় দেরিতে পৌঁছানোর কারণে অনেক পরবর্তীতে অনেক ব্যয়বহুল চিকিৎসার দিকে যুক্ত হচ্ছে। চিকিৎসক হিসেবে আপনার জীবনের সবচাইতে কষ্টের অভিজ্ঞতা এবং পাশাপাশি একটা আনন্দের অভিজ্ঞতাও আমরা শুনতে চাই। চিকিৎসক হিসেবে আমার সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে রোগীর সুস্থতা। যখন একটা রোগী আমার চেম্বারে আসে সুস্থ হয়, এটা ওনাকে সুস্থ দেখে যে আনন্দটা পাই আমি আর কোনো কিছুতেই পাই না। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যেটা কষ্টের, সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন, যখন দেখা গেছে আমরা অনেক চেষ্টার পরও রোগীটা সুস্থ হয় নাই বা এক্সপায়ার করছে, তখন খুব খারাপ লাগে। এটাই। আপনার রুগীদের প্রতি কি পরামর্শগুলো থাকবে এবং বর্তমানে আপনি বাঁশখালীর কোথায় কোথায় রুগী দেখছেন নিয়মিত? রোগীদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অসুস্থ হলেই রেজিস্টার্ড চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন, পরামর্শ নেবেন। আমি এখন 2টা জায়গায় চেম্বার করি, বাঁশখালী মা শিশু হাসপাতাল গুনাগুড়ি আর ন্যাশনাল হাসপাতাল চাম্বল। এই 2 জায়গায় আমার চেম্বার। বাঁশখালী এক্সপ্রেসকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর এম এ তাহেরের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাঁশখালী এক্সপ্রেসের সাথেই থাকবেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর এম এ তাহেরের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাঁশখালী এক্সপ্রেসের সাথেই থাকবেন।